সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম। শারমিনের স্টোরি থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি ইসরাত জাহান শারমিন অ্যান্ড চলুন আজকের বাস্তব জীবনের কাহিনীর মধ্যে আমরা কি শুনতে পারি। আমি আমার ভালোবাসার মানুষদের কিছু কিছু স্টোরি তুলে ধরার চেষ্টা করি। সো আজকে ঠিক ওইরকমভাবে একটি স্টোরি তুলে ধরার চেষ্টা করলাম। তবে একটি কথা বলবো, আজকের স্টোরিটি ভীষণ কষ্টদায়ক ছিল। আমি যার গল্প আজকে শেয়ার করব সে এই দুনিয়াতে বেঁচে নেই, তবে আমরা চেষ্টা করব তার গল্পটি শুনে যাওয়ার এবং জানার যে আসলে এই দুনিয়াতে বেঁচে নেই, তার লাস্ট লাইফ কেমন গিয়েছে। আজকের স্টোরিটি শেয়ার করেছেন কুমিল্লা থেকে তিশাপুর কাজিন। তিশাপু এই দুনিয়াতে বেঁচে নেই, তবে তিশাপুর কাজিন তার স্টোরিটি আমার সাথে তুলে ধরার চেষ্টা করলো। সো চলুন উনি কি লিখেছেন তা আমরা পড়ব। উনি লিখেছেন, আসসালামু আলাইকুম শারমিন আপু, আমি কুমিল্লা থেকে বলছি। আমার কাজিনের নাম তিশা। তিশা এই দুনিয়াতে বেঁচে নেই, তবে তিশার জীবনের ছোট্ট একটি স্টোরি আমি তুলে ধরলাম। তিশার জীবন কাহিনী শুরু করা যাক। উনি লিখেছেন, তিশা পরিবারের ৩ নাম্বার মেয়ে হয়ে তার পরিবারের মাঝে অনেক আদরে যত্নে ছিল। তিশা ছোটকাল থেকেই খেতে চাইতো না, তাকে অনেক মায়ের ধর দিয়ে তাকে খাওয়াতে হতো। সবসময় ও খাওয়ার নিয়ে চুরি করত, অন্যদিকে গিয়ে ফেলে দিত ওর মায়ের অনদেহে। ও একটা সময় অনেক বেশি রোগী হয়ে যায়। ও খাইতে পারে না, শুইতে পারে না, দুষ্টামি ফাজলামি করতে পারে না। আস্তে আস্তে ও বড় হতেও লাগলো। ও ক্লাস 6-এ পড়ে। একদিন ওর অবস্থা বেশি খারাপ। তারপর ওকে ওষুধ খাওয়ালো, অনেক চেষ্টা করলো যে ওর কি হলো না হলো এগুলো জানার জন্য। তারপর ওর আব্বু আর ওর আম্মু মিলে ওকে ঢাকায় নিয়ে গেল। ঢাকায় নিয়ে যাওয়ার পর ওর ট্রিটমেন্ট চলছে একটা ভালো হসপিটালে। ট্রিটমেন্ট চলার পর ডক্টর জানিয়েছে যে আপনাদের মেয়ের ভিতরে অনেক বেশি গ্যাস্ট্রিক অ্যান্ড আলসারের সম্ভাবনা। ও কোনো কিছু খাইতে পারে না। ওকে আপনারা খাওয়ান নাই? ছোটোকাল থেকে ও কি খেয়ে বড় হয়েছে, আর ছোটোকাল থেকে ও কেমনভাবে বড় হয়েছে? ওর ভিতরের অবস্থা তো বেশি ভালো নেই। ডক্টর বলল আপনারা ভালোভাবে ট্রিটমেন্ট করেন, হয়তো ভালো হয়ে যেতে পারে। ওর জন্য প্রায় ৩-৪ লাখ টাকা খরচ করে ফেলছে আন্টি আঙ্কেল। অনেক ভালোভাবে ওকে সুস্থ করার চেষ্টা করলো। ওর জন্য একটা নার্স রাখলো ওর বাসায়, ওর জন্য সব কিছুর ভালোভাবে ব্যবস্থা করে নিল। যাই হোক, দেখতে দেখতে ও ক্লাস 10-এ উঠে গেল। ওর জন্য সব সময় ওর মা ওর বাবা টেনশন করত। ও যখন যা চাইতো তখন তাই দিত। যখন বলতো ঘুরতে যাবে তখন ওকে ঘোরাতে নিয়ে যেত। কখনো কোনো দিন ওর কথার অবাধ্য হয়নি ওর বাবা মা। ও যখন ক্লাস 10-এ উঠলো তখন একটা কথা ভাবলো পরিবার, যে ওকে তো বিয়ে দিতে হবে। বিয়ে দেওয়ার পরও এমন বিয়ে দিতে হবে যাতে ওই ছেলে ওকে অনেক বেশি হ্যাপি রাখে, আনন্দে রাখে, কোনোদিন কোনো কাজ নিয়ে কোনো কিছু নিয়ে যাতে প্রেশার না দেয়। এরকম একটা ব্যবস্থা করেই তাকে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করলো। কিন্তু তিশাকে যখন জিজ্ঞেস করলো, তিশা তখন বলল আমি বিয়ে করব না, আমার বিয়ে করার কোনো ইচ্ছা নাই। তিশার মাঝে মাঝে পেটে ব্যথা করতো। তিশা কোনো মতেই পরিবারকে বলতো না। তিশা কিন্তু নিজের পার্সোনাল মোবাইল ইউজ করতো। নিজের পার্সোনাল মোবাইলের মধ্যেও কী করতো না করতো কেউই জানতো না। ও একদিন আমার কাছে শেয়ার করলো, আচ্ছা শোন না, আমি একটা ছেলেকে পছন্দ করি বুঝছিস। মনে মনে বললাম, ও আবার কেমন ছেলেকে পছন্দ করে আল্লাহই জানে। তারপর ওর এসএসসি এক্সামের 2 মাস আগে ও অনেক বেশি অসুস্থ হয়ে যায়। ও কিন্তু একটা ছেলের সাথে রিলেশনশিপে আছে, জানি না কেমন রিলেশনশিপে ছিল, আল্লাহই ভালো জানে। আমরা কেউ কিছু জানতাম না, জাস্ট জানতাম ও একটা ছেলের সাথে কথা বলে। ও অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে। অসুস্থ হয়ে যাওয়ার পর ওকে হসপিটালে নিয়ে গেছে ওর বাবা মা। নিয়ে যাওয়ার পর ডক্টরের কাছে প্রায় 12 দিনের মতো ছিল। ওর অনেক ট্রিটমেন্ট চলছিল, কিন্তু কখনোই আন্টি আঙ্কেল ওর রোগের কথা আমাদেরকে বলে নাই। তার একটি কথা, আমরা যদি কাউকে বলি ঠিক এই কারণে, এই কথাটা কোনো মতেই পাবলিক করতে চাইলো না। তার একটি কারণ, তারা একটা কথা ভাবে তাদের মেয়ে যদি বিয়ে না হয়, এই কথাটা যদি সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়, ঠিক এই কারণেই। যাই হোক, আমরা পরবর্তীতে জানতে পেরেছি আর কি। আগেই বলে দেই, তিশার ক্যান্সার হয়েছিল, আলসারে ক্যান্সারের পরিণত হয়েছে। তার অবস্থা বেশি ভালো না, বেশি দিন বাঁচবেও না। আন্টি আঙ্কেল সবসময় তিশাকে নিয়ে টেনশনে থাকতো। এরপর হসপিটালে অনেকদিন ছিল, তারপর বাসায় নিয়ে আসলো। ওর পিছন পিছন একটা লোক থাকেই থাকে। তিশা একদিন আমাকে বলল, জানিস আমি কোনো মতেই শান্তিতে থাকতে পারি না, সবসময় আমার সাথে কেউ না কেউ থাকবেই থাকবে, আমার এগুলো একদম অসহ্য লাগে। তারপর আমি বললাম, অসহ্য লাগার কি আছে, সাথে কেউ তো থাকা ভালো। তারপর বললো, শোন না, আমি তো এই ছেলেটাকে পছন্দ করি, দেখ তো এই ছেলেটা কেমন। আমি বললাম, ছেলেটা তো সুন্দর, ছেলেটা কোথায় থাকে? বলল, ছেলেটার বাড়ি নীলপামারি, ছেলেটা প্রবাসে থাকে, ছেলেটার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়, এখন ছেলেটাকে আমি বিয়ে করতে চাই। তারপর আমি বললাম, তো আন্টি আঙ্কেলকে বল। পরে বলল, আমাকে তো আব্বু অনেক আদর করে, যদি আমার রিলেশনশিপটা না মেনে নেয় আমি অনেক কষ্ট পাবো। আমি বললাম, না না, তুই তাদেরকে বলে ফেল।
তারপর আমিও মনে মনে ভাবলাম, যাক ওই ছেলের কথা অন্তত আমাদের কাছে বলছে, না বললে তো জানতামই না। এটাই জানতাম যে ওর অনেকটাই বড় রোগ ছিল, আর কখনোই কোনো কিছু আমাদের সাথে তেমন একটা খুলে বলতো না। তারপর আন্টি আঙ্কেলকে যখন এই কথাগুলো বললো যে একটা ছেলেকে পছন্দ করে, আন্টি আঙ্কেল বললো, এত দূরে তুই একটা ছেলেকে পছন্দ করতে হলো, এই ছেলেকে কোনো মতে আমরা মেনে নিব না। তারপর তিশা একদম অসুস্থ হয়ে পড়লো। তিশা বললো, না আমি ওকে ছাড়া বাঁচবো না। তারপর তিশার আব্বু আম্মু বললো, ঠিক আছে ওই ছেলেকে আমাদের বাসায় আসতে বল। তিশা বলল, ও তো এখন সেটেল হচ্ছে, প্রায় 3 বছর পর বিয়ে করবে আমাকে। তিশার আব্বু কোনো মতেই মানতে চাইলো না। তিশার আব্বু তিশাকে একটা কথাই বলল, মা তুই ওই ছেলেকে ছেড়ে দে প্লিজ, তোকে আমরা এর থেকে ভালো দেখে একটা ছেলের হাতে উঠাই দেবো, প্রয়োজনে আমাদের বাসায় রাখবো, তোকে ওই ছেলের হাতে উঠাই দেবো না। তিশা বলল, কেন, কি সমস্যা, আমি কি প্রত্যেকটা মেয়ের মতো সংসার করতে পারি না? তিশার আব্বু বলল, না করতে পারিস না, আমি আমার কাছে রেখে দেবো, তুই আমার আদুরি একটা মেয়ে। তারপর তিশা বলল, না আমি ওর কাছেই বিয়ে বসবো। তারপর আর কি করবে, তিশার আব্বু ওই ছেলের সাথে কথা বললো। কথা বলার পর ওই ছেলের কথাবার্তা এত সুবিধার লাগলো না, এই কারণেই তিশার আব্বু চুপচাপ থাকলো। তিশাকে বলল, ঠিক আছে ফাইন, তোর যা মন চাই তুই তাই কর, তোর ইচ্ছের উপর সব কিছু বিবেচনা করে আমরা চলবো, আর কিছুই না। তারপর তিশা এসএসসি এক্সাম দিল। এসএসসি এক্সাম দেওয়ার পর সে অনেক ভালোই আছে, হ্যাপিতেই আছে। তিশা তার বয়ফ্রেন্ডকে বলল, শোনো আমরা না তাড়াতাড়ি বিয়ে করতে চাই, আমার না ভাল লাগে না আর একা একা থাকতে। তার পরিবার এই কথাটা শুনে অনেক কান্নাকাটি করছে রুমে, কিন্তু কোনো মতেই তিশাকে কিছু বুঝতে দিচ্ছে না। তিশা একদিন আবারও অনেক বেশি অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে ঢাকায় নিয়ে গেল, তার অবস্থা খুব সিরিয়াস। তারপর তিশার আব্বু ওই ছেলেকে কল দিয়ে বলল, দেখো তোমাকে আমার তেমন একটা ভালো লাগে না, তবে একটি কথা বলবো, তিশা তোমাকে ভালোবাসে, তুমিও কি তিশাকে ভালোবাসো? তারপর ওই ছেলে বলল, হ্যাঁ আমি তিশাকে অনেক বেশি ভালোবাসি। তারপর বলল, তিশাকে তুমি বিয়ে করবে? বলল, আঙ্কেল আমি তো 3 বছর পর বিয়ে করব, এখন তো বিয়ে করব না। বলল, ঠিক আছে তুমি 3 বছর পর বিয়ে করবা, ঠিক আছে, কিন্তু এখন যদি তুমি আমার মেয়েটাকে বিয়ে করো তাহলে অনেক ভালো হয়। তারপর বলল, না না আঙ্কেল আমি এখন বিয়ে করতে পারবো না। তারপর হসপিটালে বেডে কিন্তু তিশা শুয়ে আছে। তারপর বলল, তিশার কি হয়েছে? তারপর তিশার আব্বু বলল, তিশা অনেক বেশি অসুস্থ, তিশাকে একটু তুমি যদি ভিডিও কলে দেখতে তাইলে বুঝতা। যখন তিশাকে ভিডিও কলে সে দেখলো তখন অনেক বেশি ভেঙে পড়লো তার বয়ফ্রেন্ড, কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। তারপর তিশা বলতেছে, দেখো আমি তো বেশি দিন বাঁচবো না, তুমি আমাকে 3 বছর পর বিয়ে করবা বলছো, আর করতেও হবে না, আমার মনে হচ্ছে না যে আমি বাঁচবো। তারপর তিশার বয়ফ্রেন্ড বলল, না আমি তোমাকে বিয়ে করব, কিভাবে বিয়ে করতে হবে তুমি শুধু সেটা বলো। তিশা বলল, না কোনো মতেই আমি তোমাকে এখন আর বিয়ে করতে পারবো না, আমি তোমার লাইফটা শেষ করতে চাই না, আমি চাই তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে ভালো থাকো, কারণ আমি আর বেশি দিন মনে হয় না যে বাঁচবো। আর ডক্টরও তিশার আব্বুকে কোনো মতেই আশ্বাস দিল না যে তিশা বাঁচবে। তিশার আব্বু অনেক কান্নাকাটি করছে। তারপর তিশার আব্বুর সাথে ওই ছেলে কথা বলল, ঠিক আছে আপনারা ওকে বুঝে শুনাই রাখেন, আমি 10 দিনের মধ্যেই টিকিট কেটে চলে আসতেছি। তিশার আব্বু বলল, ঠিক আছে বাবা, ও তো হসপিটালে আছে, তুমি এসে দেখতে পারলে দেখতে পারো, নো প্রবলেম। তিশার বয়ফ্রেন্ড টিকিট কেটেছে, সামনের শুক্রবার আসবে, কিন্তু তিশা বৃহস্পতিবার দিন ইন্তেকাল করলো। তিশার অবস্থা খুব নাজেহাল ছিল, কোনো মতেই বাঁচার কোনো আশ্বাস ছিল না। তারপর তিশার বয়ফ্রেন্ড প্রবাস জীবন থেকে আসছে, এসেই তিশাকে দেখতে আসলো হসপিটালে, কিন্তু তিশাকে আর পেল না। তবে একটি কথা, তিশা বৃহস্পতিবার দিন রাতে মারা গিয়েছে। শুক্রবার দিন তিশার বয়ফ্রেন্ডের টিকিট ছিল, ওই দিনে ফ্লাইট হয়ে গিয়েছিল, আসতে আসতে একটা দিন লেগে গেল, পরদিন আসছে আর কি, কিন্তু তিশাকে মাটিও দিতে পারলো না। কি আর করবে বেচারি, আসলো, এসে তার কবরে গিয়ে জিয়ারত করলো, মোনাজাত করলো, করে তিশার আব্বু আম্মুর সাথে কথা বলে সে চলে গেল কান্না করতে করতে। তিশার বয়ফ্রেন্ড অনেক বেশি কষ্ট পেয়েছিল, অনেক বেশি কষ্ট পেয়েছিল। যাই হোক, তিশা তো মারা গেল, তিশার আব্বু আম্মু অনেক টেনশনে ছিল, অনেক কষ্টে ছিল, তিশার কথা কোনো মতেই তারা ভুলতে পারছে না। এই সব কাহিনী তো আমরা নিজ চোখেই দেখলাম, আমার নিজ কাজিন, আমার মামাতো বোন হয় সম্পর্কে। যাই হোক, তিশা আর এই দুনিয়াতে নেই, তবে একটি কথা, তার ভালোবাসাটা পূর্ণতা পেয়েও পাইতে পারেনি, তার একটি কারণ, তিশা আর এই দুনিয়াতে বেশি দিন থাকতেই পারলো না। যদি আর 5-10টা দিন বাঁচতে পারতো তাহলে হয়তো বা তিশার বিয়েটা হতো, বা তিশাকে ওই ছেলেটা বিয়ে করতো। একদিন ওই ভাইয়াটির সাথে মেসেঞ্জারে আমার কথা হয়, তারপর আমাকে কল দিল। কল দেওয়ার পর তিশাকে কতটা লাভ করে সেটুকুই আমাকে জাস্ট একটু এক্সপ্লেন করে আমাকে বলল, আমার চোখ দিয়ে পানি ঝরে গেল। আমি বললাম, ভাইয়া সব কিছু মানিয়ে নিয়ে আপনার জীবনটা সুন্দরভাবে শুরু করুন, আপনার প্রবাস জীবন, আপনার পরিবার, আপনার বিয়ে করা নিয়ে সব কিছু নিয়ে আপনি ভালোভাবে ম্যানেজ করুন, আপনি
নিজেকে কন্ট্রোল করে থাকুন, এটাই বলবো। আমি ওনাকে অনেক বুঝালাম, বোঝানোর পর আমার মনে হলো যে আসলে ভালো তো দুজনকে ভালোই বেসেছিল, কিন্তু বিয়ে হয়তো বা সাথে সাথে করেনি, কিন্তু পূর্ণতা তো অন্তত পেতো। যাই হোক, একটা কথাই বলবো, তিশা যাতে পরকালে গিয়ে ভালো থাকে। আপু, তিশার গল্পটি এটুকুই ছিল। আপনি তিশার গল্পটি শেয়ার করবেন, আপনার কাছে এটুকুই অনুরোধ ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ওই স্টোরিটি শেয়ার করার জন্য, অনেক অনেক ভালো লেগেছে। তবে একটি কথা বলবো, তিশার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তিশা ওই পারে ভালো থাকুক, তাকে জান্নাতে নসিব করুক, এটুকুই বলবো। তবে একটি কথা বলবো, ভালোবাসলে আপনি বেকার থাকলেও অন্তত হালকা কিছু একটা করে ভালোবাসার মানুষকে নিজের করে নেবেন। নিজের করে নিলে হয়তো বা ভালোবাসাটা খুব তাড়াতাড়ি একটা ভালোবাসার সম্পর্ক পূর্ণতা পেয়ে যাওয়াই ভালো। দেরি করা আমি মনে করি না যে ভালোবাসার সম্পর্কের মধ্যে ভালো। আমি মনে করি খুব তাড়াতাড়ি পূর্ণতা পেলেই ভালো। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের স্টোরি শোনার জন্য। অ্যান্ড আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব আরেকটি স্টোরির মাঝে। ততদিনে সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।